Hello, my dear student. How are you? I hope all of my students are quite well at your residence to obey the rules of health under these circumstances COVID-19 situation. Dear student, I am Kamrul Khan, lecturer of Political Science, Bajua Surendranath College. I am going to discuss civics and good governance, first paper of first year, third chapter. Values. তো প্রিয় শিক্ষার্থী, তৃতীয় অধ্যায় পরিণতি ও সুশাসন, মূল্যবোধ, আইন, স্বাধীনতা এবং সাম্য। আমি আজকে তোমাদের যে মূল্যবোধ এইটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। নিশ্চয়ই তোমরা আমার সাথে সংযুক্ত আছো। মূল্যবোধের ইংরেজি কোটেশন অর্থ হচ্ছে ভ্যালুস, অর্থাৎ তোমরা জানবা ভ্যালুস যে কোনো একটি দ্রব্য, যে কোনো একটি মানুষ অথবা বস্তু বা উপাদানের একটি আলাদা আলাদা মূল্য আছে। এটাকে ওই ব্যক্তির বা ওই বস্তুর বা ওই উপাদানের একটা মূল্যবোধ হিসেবে ধরা হয়। এখন ধরা যাক আমাদের একটি ধাতব পদার্থের কথা। এখন সোনার মূল্য ওর গুণাগুণ অনুযায়ী লোহার মূল্যের তুলনায় নিশ্চয়ই বেশি হবে। আবার সোনার সাথে যদি আমরা তুলনামূলক তুলনা করি যে হীরার মূল্য আরও একটু বেশি হবে। এর কারণটা কি? অর্থাৎ এই রাষ্ট্রবিজ্ঞান বা পৌরনীতি ও সুশাসনের ভিতরে মূল্যবোধ বলতে আমরা সেই অবস্থাটাকে বুঝি যেটা যে বস্তুর তার গুণাগুণ এবং তার মূল্যায়নের ক্ষেত্রে অন্যান্য বস্তুর তুলনায় তার মানসম্মত এবং সার্বিক দিক বিবেচনা করে তার যে একটা বাজার দর সেইটার পরে মূল্য নির্ধারণ করা, সেটা হচ্ছে একটি মূল্যবোধ। মানুষের ক্ষেত্রে ধরে নেওয়া সমাজের বিভিন্ন পেশা শ্রেণী মানুষ আমরা সমাজে বসবাস করি। এখন আমরা যদি সমাজের একটি ইঞ্জিনিয়ার, সমাজের একটি এমবিবিএস ডাক্তার, সমাজের একজন শিক্ষক, এদের সাথে যদি আমরা একজন দিনমজুরের মূল্যটা একই সাথে করার চেষ্টা করি তাহলে কিন্তু এটা হবে না। আবার আমরা যদি মানবিক দিক থেকে আমরা বিবেচনা করি যে মানুষ মানুষের জন্য, অর্থাৎ ইকুয়ালিটির ক্ষেত্রে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করব। সেখানে মানুষের মূল্যায়নটা মানবতার দিক থেকে মানুষের মূল্যটাই, কিন্তু আমি যেটা বলতে চেয়েছি, আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো কি, মানুষের কোয়ালিটি বা যোগ্যতা গুণ অনুসারে তার মূল্যটা আলাদাভাবে নির্ধারিত হয়ে থাকে। তোমরা নিশ্চয়ই একমত হবে যে একটি সমাজে দিনমজুরির তুলনায় একজন সায়েন্টিস্ট বা বিজ্ঞানীর মূল্য বা তার বাজার সমাজের তার গ্রহণযোগ্যতা, তার মূল্যায়নটা আলাদা হবে, এটা একমত। একজন শিক্ষকের তাঁতির তুলনায় মূল্যবোধটা আলাদাই হবে, এটাই স্বাভাবিক। একজন কৃষকের তুলনায় আবার একজন এমবিবিএস ডাক্তার তার মূল্যায়ন, কারণ আমরা জানি এই ধরনের পেশার সাথে এক এক ধরনের যোগ্যতা কিন্তু নির্ধারণ হয়ে থাকে। ধরে নেওয়া যাক আমরা সমাজে চাকরিতে হই, পাবলিক সার্ভিস কমিশনেরই কথা ধরি। এখন সচিব, বাংলাদেশের শাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়, সেক্রেটারিয়েট থেকে শুরু করি। এখন যারা সচিব পদমর্যাদা আছেন আর যারা মাঠ পর্যায়ে প্রশাসনের সাথে নিয়োজিত আছেন, তাহলে তাদের মূল্যটা কি একই হবে? কখনো না। কারণ একজন সচিব হতে গেলে সমাজে তারও অনেক ব্রিলিয়ান্ট হতে হয়, অর্থাৎ অনেক দক্ষতা হতে হয়, অনেক উচ্চ শিক্ষা অর্জন করতে হয় তাকে। এই জন্য আমি এখানে কম্পারেটিভ মানুষের ক্ষেত্রে করছি না, যোগ্যতা এবং গুণ অনুসারে কথা। অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় মূল্যবোধটা বোঝানোর চেষ্টা করেছি আমরা এইভাবে, অর্থাৎ সামাজিক প্রেক্ষাপটে একজনের যোগ্যতা এবং গুণ অনুসারে তার ধরে নেওয়া যাক একটা শ্রেণীর শিক্ষা জগতেই আছে। দেখো, ধরে নেওয়া প্রাইমারি থেকে শুরু করে তারপরে একটি আমরা হাই স্কুল, মাধ্যমিক স্তরের পরে আছে উচ্চতরের পরে বিশ্ববিদ্যালয় পর্যায়ে। সুতরাং গুণ এবং যোগ্যতা অনুসারে তাদের ওখানে কর্মরত সরকার, কর্মরত
দান দিয়ে থাকি অথবা আমরা সরকার নিয়োগ দিয়ে থাকি। কারণ কি, এখানে প্রত্যেকের একটা যোগ্যতা যাচাইয়ের পরীক্ষা আছে, যোগ্যতা যাচাইয়ের পদ্ধতি আছে। সেই নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে সেই ধরনের পদে অধিষ্ঠিত করে থাকেন যে কোনো ধরনের লোক বা ব্যক্তিকে। এইটা হচ্ছে একটা মূল্যবোধ। সুতরাং আমরা এই মূল্যবোধ সম্পর্কে আমরা আলোচনা করতে যাচ্ছি। এখন ধরে নেওয়া যায় আমরা মূল্যবোধের ক্ষেত্রে একজন প্রাচীন আমলে আমাদের বাবা মাটা একটা লোককে সংবাদ দিতে একটা চিঠি বা ডাক পিয়নের মাধ্যমে হিসেবে ব্যবহার করত। কিন্তু আমরা আধুনিক সমাজে বা আমরা যারা এখন ডিজিটাল যুগে অবতীর্ণ হয়েছি, অনলাইনে এখন ক্লাস নিচ্ছি, অনলাইনে আমরা এখন পাঠদানে রত আছি, এটা এখান থেকে 30 বছর আগেও এতটা সম্ভব ছিল না। এখানে 20 বছর আগেও এতটা ফলপ্রসূ ছিল না। এইটা হচ্ছে বর্তমানের যে মূল্যবোধের যে চিন্তা চেতনার পরিবর্তন, এইটা হচ্ছে এক ধরনের মূল্যবোধ। এখন অতীতে যে চিঠি প্রেরণ করতে হতো ডাকঘর করার মাধ্যমে, এখন তাই ইলেকট্রিক মেল অর্থাৎ মানে ইমেলের মাধ্যমে আমরা এই মুহূর্তে আমেরিকাতে চিঠি পাঠাতে পারছি কয়েক সেকেন্ডের মাধ্যমে, ইন্টারনেট তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে। এইটা হচ্ছে এক ধরনের মূল্যবোধ। তো প্রিয় শিক্ষার্থী, আমি এবার মূল্যবোধের যে ধারণা সম্পর্কে কিছু পয়েন্ট আকারে করেছি, সেইটা সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। প্রথম হচ্ছে অর্থনৈতিক মূল্যবোধ। আমি আগেই বলেছি যে মানুষের কর্মদক্ষতা অনুযায়ী সমাজে বিভিন্ন ধরনের থাকবে। তার সমাজে আমাদের অর্থনৈতিক মূল্যবোধটা একান্ত দরকার। কারণ অর্থনৈতিক হচ্ছে আমাদের মূল চাবিকাঠি আমাদের দৈনন্দিন জীবন প্রবাহ এবং জীবনকে পরিচালিত করবার জন্য সুচারুরূপে বসবাস করতে জন্য অর্থনীতি একটা জন্য। এখানে বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অর্থনীতি প্রত্যেকের একটা আলাদা অর্থনৈতিক মূল্যবোধ থাকবে। এটা হচ্ছে তার ইকোনমিক ভ্যালুস বলা হয়। পরবর্তী পয়েন্টটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। অর্থাৎ আমরা এমন কোনো দেশ নেই, এমন কোনো সমাজ নেই যে সেখানে এক শ্রেণীর মানুষ বসবাস করে বা একই কমিউনিটির মানুষ বসবাস করে। প্রতিটা সমাজে ধনী দরিদ্র বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বসবাস করে থাকে। সুতরাং সেই অনুযায়ী তার সামাজিক মূল্যবোধটা যাতে নির্ধারণ হয়, এখানে জাতি বর্ণ নির্বিশেষে সকলের সমানুভূতিক সুযোগ সুবিধা ভোগ করতে হয় এবং সামাজিক ক্ষেত্রে যাতে তাদের সকলকে সমানভাবে মূল্যবোধে তার যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করা যায়, এটা হচ্ছে সামাজিক মূল্যবোধ। পরবর্তীতে আছে আধ্যাত্মিক মূল্যবোধ অর্থাৎ স্পিরিচুয়াল ভ্যালুস। এইটা কি? আধ্যাত্মিক মূল্যবোধটা এখানে প্রত্যেকের এক এক ধরনের থাকতে পারে। আমার এক ধরনের আধ্যাত্মিক চিন্তা চেতনা থাকতে পারে, তোমাদের এক ধরনের আধ্যাত্মিক চিন্তা চেতনা থাকে, এটাই স্বাভাবিক। আবার আর এক কমিউনিটির আর এক ধরনের আধ্যাত্মিক বা ধর্মীয় চেতনাবোধ থাকতে পারে। এইটা হচ্ছে সব, এইটার সমন্বয় করে এক একটা প্রত্যেক মানুষের, সমাজের প্রত্যেক নাগরিকের বা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষের একটা আধ্যাত্মিক মূল্যবোধ আলাদাভাবে থাকবে এবং রাষ্ট্র সেদিকে খেয়াল করবে, সে সংরক্ষণ করার চেষ্টা করবে। এটা হচ্ছে আধ্যাত্মিক মূল্যবোধ। প্রিয় শিক্ষার্থী, এরপরে হচ্ছে আধুনিক মূল্যবোধ, মডার্ন ভ্যালুস। অর্থাৎ আমি আগেই বলেছি যে বর্তমান সময়ের প্রেক্ষাপটটা আধুনিক মূল্যবোধ। প্রাচীনকালে যেটা সম্ভব হতো, এখন অতি সহজে অতি দ্রুততার সময় আমরা আধুনিক কাজের মনে হতো। এখন আমরা কিছু পৌরাণিককে ধ্যান ধারণা যদি আঁকড়ে রাখি, আমরা ডিজিটাল যুগের অবতীর্ণ হয়ে আমরা যদি নতুনত্বকে যদি স্বাগত না জানাতে পারি, তাহলে আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হবে। অর্থাৎ আমাদের কি করতে হবে? পুরাতন যে ধ্যান ধারণা সেটাকে দূরে সরিয়ে দিতে নতুন বা আধুনিক চিন্তা চেতনার বহিঃপ্রকাশ ঘটাতে হবে এবং আধুনিক মূল্যবোধের সৃষ্টি করতে হবে। পরবর্তী পয়েন্ট আছে নান্দনিক মূল্যবোধ। অর্থাৎ প্রতিটা মানুষ সমাজে আছে, প্রত্যেকটা মানুষের একটা নান্দনিক স্বাধীনতা আছে। অর্থাৎ আমি হয়তো রবীন্দ্রসঙ্গীত পছন্দ করতে পারি, আবার আর একজন নজরুল সঙ্গীত পছন্দ করতে পারে, আবার আর একজন দেশাত্মবোধক সঙ্গীত পছন্দ করতে পারে। সুতরাং এই সমন্বয়, আবার কেউ আধুনিক সঙ্গীত পছন্দ করতে পারে। এই প্রতিটা নাগরিকের যে নান্দনিক মূল্যবোধ, এটা বৈসাদৃশ্য থাকাটাই স্বাভাবিক। সুতরাং এই বৈসাদৃশ্যটা সমন্বয় করে সমাজের উন্নয়ন ঘটাতে হবে এবং প্রত্যেকের মূল্যবোধের
প্রত্যেকের যে আলাদা কিছু নান্দনিক মূল্যবোধ আছে, এইটা যাতে বাস্তব প্রতিফলন ঘটানো যায় সেদিকেও আমাদের রাষ্ট্র বা আমাদের সমাজের খেয়াল রাখতে হবে। পরবর্তীতে আছে ধর্মীয় মূল্যবোধ, যেটা রিলিজিয়াস ভ্যালুজ, অর্থাৎ ধর্মীয় মূল্যবোধটা কি? আমরা আগে বলেছি যে একটি সমাজে যে কোনো শ্রেণী পেশার লোক একই শ্রেণী পেশার লোক বসবাস করে না, বিভিন্ন ধর্ম মতাদর্শের লোক বসবাস করে। সুতরাং প্রতিটা নাগরিকের স্বাধীনভাবে প্রতিটা ধর্মাবলম্বীর আলাদা একটা মূল্যবোধ থাকবে সমাজে, এইটাই আছে স্বাভাবিক প্রবণতা। এই প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধে কেউ কারো যেন আঘাত না করে, প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধকে যেন আমরা সঠিকভাবে চর্চা করার জন্য সহায়ক ভূমিকা পালন করতে পারে, সের জন্য আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করা উচিত প্রত্যেকের। প্রিয় শিক্ষার্থী, এরপর আছে বস্তুগত মূল্যবোধ। আমি আগেই বলেছি যে মেটাল যে ভ্যালুসটা আছে, আমি সোনার যে মূল্যটা সেটা সোনার ভাবে নির্ধারণ করতে হবে তার বস্তুগত দিক দিয়ে। হীরার মূল্যবোধটা হীরার দিক থেকে বস্তুগতভাবে মূল্যায়ন করে তার মূল্যবোধটা স্থির করতে হবে। লোহারও তদ্রূপ, স্টিলের তদ্রূপ। এটা প্রত্যেকটা বস্তুগত মূল্যটা আমরা অনুভব করে তার আলাদা বস্তুগত মূল্যবোধটা তৈরি করতে পারি। প্রিয় শিক্ষার্থী, এবার আছে আইনগত মূল্যবোধ, অর্থাৎ আইনগতভাবে প্রত্যেকটা নাগরিকের আলাদা থাকবে। এখানে ধনী দরিদ্র বা কোটিপতি শিল্পপতি এইটা দেখার কোনো প্রবণতা থাকা উচিত নয়, কারণ আইনের অল আর ইকুয়াল টু ল, অর্থাৎ আইনের দৃষ্টিতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমান এবং সমানুপাতিক সুযোগ সুবিধা বর্ণন করবে, ভোগ করবে। এটাই আছে আইনের বৈশিষ্ট্য, অর্থাৎ আইনের মূল্যবোধটা সবার কাছে সমান হবে, এটাই হচ্ছে আইনগত মূল্যবোধ। এরপর আছে নৈতিক মূল্যবোধ, অর্থাৎ মরাল ভ্যালুজ। আমাদের সবচেয়ে সমাজের সুশাসনের ক্ষেত্রে, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেটা অন্তরায়, সেটা হচ্ছে আমাদের নৈতিক মূল্যবোধের অবক্ষয়। অর্থাৎ আমাদের নৈতিকতার অবক্ষয় ঘটে সমাজে বিভিন্ন ধরনের সন্ত্রাস আছে। এখন জেনে থাকবে তোমরা বিভিন্ন আধুনিক যুগে মাদকাসক্ত হচ্ছে, অর্থাৎ যে শিক্ষা অঙ্গনে মাদকাসক্ত হয়ে বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ লিপ্ত হচ্ছে, তোমাদের ভবিষ্যৎকে নিমজ্জিত করছো, তলানির নিম্ন করে যাচ্ছে। এর কারণ কি? আজকে শিশুটা আগামী দিনের ভবিষ্যৎ। আজকে তোমরা যদি এই মাদকাসক্ত হয়ে পড়ো, তোমাদের জীবনকে যদি বিষণ্ণ করে ফেলো, তোমাদের বাবা মা ক্ষতিগ্রস্ত হবে, প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে, সমাজ তথা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, তোমরা অনুর্বর জাতিতে পরিণত হবে। সুতরাং আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা এই মাদকাসক্তকে না বলো এবং মাদকাসক্তকে দূরীভূত করে সমাজকে তোমাদের আইনের শাসনকে আইন করো, এবং এই আইনগত মূল্যবোধটা, অর্থাৎ তোমরা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরা এই মাদকতা থেকে দূরে থেকে নিজেদেরকে সেভ করে একটা শক্তিশালী জাতিতে পরিণত করবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে আছে শিক্ষাগত মূল্যবোধ। এই এডুকেশন ভ্যালুস, অর্থাৎ তোমরা যে একটা শিক্ষিত ব্যক্তি আর একজন নিরক্ষর ব্যক্তি বা অশিক্ষিত ব্যক্তির ভিতরে একটা পার্থক্য থাকবে। এটা পার্থক্য কি? সার্টিফিকেটগতভাবে না, এই পার্থক্যটা তোমার নৈতিক আচরণ, তোমার গুণগত পার্থক্যের দ্বারাই সমাজ চিহ্নিত করবে। অর্থাৎ তুমি কতটুকু শিক্ষিত অর্জন করেছো, কতটুকু দক্ষতা অর্জন করেছো তুমি সেই গুণগত শিক্ষার উপর। অর্থাৎ সার্টিফিকেটগত শিক্ষা এইটা কোনো কাজে লাগবে না। তুমি যদি বস্তুগতভাবে তুমি নিজেকে যদি প্রিপেয়ার করতে পারো, তাহলে আগামী দিনের রাষ্ট্রের সহায়ক কাজে লাগবে এবং তোমাদের দ্বারা রাষ্ট্র অনেক কিছু প্রত্যাশা করে। আর আমিও শিক্ষক হিসেবে তোমাদের কাছে আগামী দিনের ভবিষ্যতের অনেক কিছু করবার জন্য প্রত্যাশা করছি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা আমার ক্লাসে কিছুটা হলে ধারণা পেয়েছো। তোমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে বাড়িতে সুস্থভাবে থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ। তোমাদের পরের ক্লাসে দেখা হবে। ভালো থাকবে।